নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সাসপেন্স ডায়েরিসে শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ৩ নম্বরের ঘর। গল্প পাঠে এবং বড়বাবুর চরিত্রে প্রগত, শচীন এবং চাকরের চরিত্রে আমি আবির, ম্যানেজার এবং মাস্টার মশাইয়ের চরিত্রে আয়ুষ, কলেজ পড়ুয়ার চরিত্রে কৌস্তব। শুরু হচ্ছে ৩ নম্বরের ঘর। বেড়াতে এসেছি পুরী। আমি আর শচীন দুই বন্ধু। সমুদ্রের গায়ে একটা হোটেল ছিল, সাগরপুরী। শচীন আগে একবার এই হোটেলে এসে উঠেছিল, এবারেও আমাকে নিয়ে সে সেখানেই হাজির হলো। কিন্তু সাগরপুরীর ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন তার হোটেলে কোনো রুমই খালি নেই। শচীন বললে, মশাই, আমি আপনাদের পুরনো খদ্দের, কিন্তু এখানে যখন ঠাঁই নেই তখন তো আমাকে বাধ্য হয়েই অন্য হোটেলে যেতে হয়। ম্যানেজার বললেন, এবারকার পুজোর মরশুমে পুরীর কোনো হোটেলেই তিল ধারণের ঠাঁই নেই। যাবেন কোথায়? তাহলে উপায়? আপনি যখন পুরনো খদ্দের তখন উপায় একটা করতে পারি, কিন্তু একটু কষ্ট হবে। হোক কষ্ট, এই বিদেশ বিভুঁইয়ে চেনা জায়গা ছাড়া অন্য কোথাও যেতে মন সরছে না। ম্যানেজার খানিক ভেবে নিয়ে বললেন, আমাদের রান্নাঘরের পাশে ছোট একখানা কুঠুরি আছে, সেখানে থাকতে পারবেন? খুব পারবো। বেশ, তবে আসুন। একখানা কয়লা রাখবার কুঠুরির মতন ছোট্ট একটা ঘর, সমুদ্রের ধার, কিন্তু সেখানে আলো হাওয়া কিছুই ঢোকে না। তার বদলে সেখানে সর্বদাই রান্নাঘরের নানা রকম ধোঁয়া, গন্ধ আর উত্তাপ এসে ঢোকে। বৈকাল হতে না হতেই শচীনের সহ্য শক্তি নিঃশেষে ফুরিয়ে গেল। মাথা নেড়ে প্রচণ্ড রাগে সে বললে, উফ, অসম্ভব, অসম্ভব। আমরা কেউ ইট কি পাথর নই, এখানে থাকলে মারা পড়ব। আমি বললুম, তাহলে কোথায় যাবে? যেখানে মানুষ থাকে। গেলবারে এই হোটেলের সবচেয়ে ভালো ঘরে আমি ছিলুম, এবারেও সেই ঘরে থাকতে স্বাদ হচ্ছে। আমি বললুম, হা ভায়া, তোমার ওই স্বাদ এখন চাঁদ ধরবার স্বাদের মতন, মিটবে না, কারণ ওই ঘর এখন অন্য লোকের দখলে। শচীন মাথা চুলকোতে চুলকোতে বললে, হ্যাঁ, সেটাই তো হচ্ছে আসল সমস্যা। তখন বেলা 5:30। উপর থেকে চা পান করবার জন্যে ঘন্টার আওয়াজ এলো। শচীন দাঁড়িয়ে উঠে বললে, চলো খানিকক্ষণ ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়ে আসি। খাওয়ার ঘরের জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে। চা পান শেষ হবার আগেই সারাটা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গাঢ় নীল রঙের এতটুকু চিহ্ন রইল না। তারপরই বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু। টেবিলের ধারে বসে যারা এতক্ষণ চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন, একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন। আমরা দুজন ছাড়া যে 3 জন তখনও স্থান ত্যাগ করলেন না, তাদের মধ্যে একজন হচ্ছেন কলকাতার কোনো সওদাগরি অফিসের বড়বাবু, আরেকজন হচ্ছেন কলকাতারই
কোনো পুরনো স্কুলের বৃদ্ধ মাস্টারমশাই এবং আর একজন হচ্ছেন কলকাতার এক কলেজের নবছাত্র। জল ঝরা আকাশের দিকে তাকিয়ে আমি বললুম, তা এমন বাদলার দিনে ভূতের গল্প বেশ জমে, কি বলেন? নব্য ছাত্রটি নাক সিটকে বলল, আমি ওসব ভূত মানি না। মাঝ বয়সী বড়বাবু বললেন, আমি ভূত মানি আর ভূতকে ভয়ও পাই। আর তাছাড়া আমার আবার বুকের ব্যায়ামও আছে। ওসব ভূতের গল্প টল্প শুনলে বড় বুক ডিপ ডিপ করে। হ্যাঁ, বুড়ো মাস্টার মশাই বললেন, আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, কিন্তু সত্যি ভূতের গল্প মশাই। হ্যাঁ, শচীন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল। এখন হঠাৎ মুখ খুলে বললে, আমি একটা সত্যি ভূতের গল্প বলতে পারি। এ ভূতটাকে আমি নিজের চোখে দেখেছি, কিন্তু উনি তো ভূতে ভয় পান, তার ওপর ওর নাকি আবার বুকের ব্যায়ামও। বড়বাবু বুকে হাত দিয়ে বললেন, হ্যাঁ, অনেক দিনের ব্যায়াম। কি জানি, সত্যি ভূতের গল্প শুনলে হয়তো সত্যি ভিড়মি খাবো। নবছাত্রটি বড়বাবুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বললে, দেখুন, আমি ভূত মানি না ঠিকই, কিন্তু সময় কাটানোর জন্য না, ভূতের গল্প শুনতে এক কথায় রাজি। মাস্টার মশাই বললেন, ওটে গল্প শোনার লোকই বেশি হলো। আপনার সত্যি ভূতের গল্পটি বলুন। চাকর ঘরে আলো জ্বেলে দিয়ে গেল। বড়বাবু হতাশ চোখে একবার সবার দিকে তাকিয়ে চেয়ার টেনে একেবারে আলোর দিকে সরে বসলেন। আকাশও তখন মেঘ বিদ্যুৎ বৃষ্টির গল্প ভালো করেই জমিয়ে তুলেছে। গল্পের নায়ক হচ্ছি আমি, কিন্তু গল্পের ঘটনাস্থলের নাম আমি বলবো না। সত্যি ভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই। তবে একটা কথা শুনে রাখুন, এই গল্পের ভূতটিকে আমি দেখেছিলাম এই হোটেলের মতোই আর একটা হোটেলে। বড়বাবু চমকে উঠে বললেন, হ্যাঁ, তাই নাকি? আগে হ্যাঁ, সেবারেও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়ে উঠেছিলুম। আমি যে ঘরখানি পেলুম সেখানে বেশ বড় সড়ো, তার 5টি জানলা আর 2টো দরজা। ঘরখানি হোটেলের দোতলায় আর ঠিক সিঁড়ির ডান পাশে। বড়বাবু বিড়বিড় করে বললেন, কে? সিঁড়ির দোতলায়? হোটেলের ডান পাশের ঘর? হ্যাঁ, ঘরের ভিতরকার বর্ণনাও একটু দিতে হবে, সত্যি গল্প কি না। দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট, আর একদিকে ছিল দেয়াল আলমারি, আর একদিকে ছিল চৌকো আয়না বসানো একটা ড্রেসিং টেবিল, আর সামনে একখানা কাঠের চেয়ার। সে ঘরে একখানা ইজি চেয়ারও ছিল। একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোথাও কোনো ছবি ছিল না। মাস্টার মশাই অধীর ভাবে বললেন, এই এক মিনিট। ভূত কোথায় মশাই? ভূত কোথায়? এত ঘরের বর্ণনা কেন? যদিও ঘটনাস্থলের নাম বললুম না, তবু ঘরের বর্ণনাটা শুনে রাখুন। বিদেশের কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থাকতেই সাবধান হতে পারবেন। এখন শুনুন। সে ঘরখানার ভিতরে দিনের বেলাটা আমার বেশ দিব্যি আরামে কেটে গেল, কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যের অন্ধকার যেই নেমে এলো, এমনই কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁত করতে লাগলো। সন্ধ্যের সঙ্গে সঙ্গে কি যেন একটা অজানা ভয় পা টিপে টিপে সেই ঘরের ভেতরে এসে ঢুকে পড়ল। যেন অদৃশ্য একটা বিভীষিকা ছায়ার মতন আমার পিছনে ফিরতে লাগলো। যেন দেখা যাচ্ছে না এমন দুটো স্থির আড়ষ্ট চোখ
ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল তো তাকিয়েই রইল। আমি ভীতু লোক নই, তবুও কিছুতেই মন থেকে এই ভয় ভয় ভাবটা তাড়াতে পারলুম না। মনকে প্রবোধ দিলুম অন্যমনস্ক হওয়ার জন্য, বারবার চেঁচিয়ে গান গাইতে লাগলুম, কিন্তু মন আমার শান্ত হলো না। তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলবার চেষ্টা করলুম। ঘুম আমাকে সব ভুলিয়ে দিল বটে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। গভীর অন্ধকারের ভেতরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই বুঝলুম আমার ঘুম কোনো স্বাভাবিক কারণে ভাঙেনি। ঘরের ভেতরে একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে, এই কথাটাই তক্ষুনি আমার মনে হলো। শচীন এইখানে থামল। বাইরে তখন অবিরাম চলছে বজ্রের হুঙ্কার, সমুদ্রের গর্জন, বৃষ্টিধারার কান্না আর ঝোড়ো হাওয়ার হাহাকার। দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভিতরেও এসে ঠান্ডা জলের ছিটে ছড়িয়ে দিচ্ছে। মাস্টার মশাই রুদ্ধশ্বাসে বলে উঠলেন, ও কি মশাই, এমন জায়গায় এসে থামলেন কেন? বড়বাবু বললেন, হ্যাঁ, আমার না কেমন বুকটা টিপ টিপ করছে। ছাত্রটি বলল, আমি ওসব ভূত টুত মানি না। শচীন আবার আরম্ভ করলে, কোথাও একটা পাতা নড়ার শব্দও নেই এবং রাত করছে ঝাঁঝা। আগেই বলেছি আমার ঘুম ভাঙলো গভীর অন্ধকারের ভেতরে, কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সে অন্ধকার কালো অন্ধকার নয়, সে যেন আলোময় অন্ধকার। কারণ বাতি জ্বলছিল না, খোলা জানালা দিয়ে একটুও চাঁদের কিরণ আসছিল না। তবুও অন্ধকারের ভেতরেই বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল ঘরের সেই ড্রেসিং টেবিলটা। স্তম্ভিতভাবে দেখলুম টেবিলের আয়নার সামনে আমার দিকে পিছন ফিরে চেয়ারের উপরে বসে আছে এক লোক। আয়নার ভিতরে তার মুখও আমি দেখতে পেলুম, সম্পূর্ণ অচেনা মুখ। তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতো মস্ত বড় গোঁফ, আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ভাটার মতো। তার ডান হাতে একখানা চকচকে খুর, আর সেই খুর দিয়ে সে নিজের গলা নিজেই কাটছে। হঠাৎ ফিনকি দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটা আবার মিলিয়ে গেল। ঘর আবার অন্ধকার, এবং সেই অন্ধকারে কার পায়ের শব্দ পেল। কে ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি আর স্থির থাকতে পারলুম না, এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমের দরজা খুলে ঘরের বাইরে পালিয়ে গেলুম। পরের দিন সকালে খোঁজ খবর নিয়ে জানলুম সেই হোটেলের 3 নম্বর ঘরে একজন লোক আত্মহত্যা করেছিল, কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করল না। এবার হঠাৎ বড়বাবু আর হয়ে চেয়ারের উপর পড়ে হাঁপাতে হাঁপাতে চি চি করে বললেন, এই 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 আমার বুক টুক করছে। ওরে বাবারে, ওরে বাবারে, আমি বোধহয় সত্যি বলে যাবো। আস্তে আস্তে আস্তে। মাস্টার মশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন। তখন শচীন দাঁড়িয়ে উঠে বলল, আহা, আমি দেখছি ওর সামনে ভূতের গল্প বলা আমার উচিত হয়নি। এই চল চল, আস্তে আস্তে কেউ একটু জল আনো। রাত তখন 9:30। এমন সময় হোটেলের এক চাকর এসে
আমাদের হাতে এক টুকরো কাগজ দিয়ে বললে, এগে বাবু, এটা ম্যানেজার বাবু দিলেন। কাগজে ম্যানেজার বাবু লিখেছেন হোটেলের 3 নম্বর ঘর হঠাৎ খালি হয়ে গেছে। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে 3 নম্বর ঘরে উঠে আসতে পারেন। সচিন দুষ্টুমির হাসি হাসতে হাসতে বললে, এ তো আমি আগেই জানতুম। আমি বললুম, কেমন করে? সচিন বললে, হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ওই 3 নম্বরের চমৎকার ঘরখানিতে আমি গেলবারে এসে থেকে গিয়েছি। আজ দুপুরেও ও ঘরে গিয়ে উকি মেরে দেখে এসেছি। ও ঘরের আসবাবগুলো ঠিক আগেকার মতোই সাজানো আছে। এই ঘরেই তো বড়বাবু ছিলেন। তার মানে? তার মানে তুমি একটা আস্ত গাড়ল। এতক্ষণে এটা বুঝলে না যে বড়বাবুকে তাড়াবার জন্যই আমার ভূতের গল্পে 3 নম্বর ঘরের বর্ণনা স্থান পেয়েছে। তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা? একেবারে গাঁজাখুরি। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা 3 নম্বরের ঘর। পর্ব পরিচালনায় ছিল আয়ুষ, স্পেশাল এফেক্টস এবং এডিটিংয়ে ছিল প্রগত, পোস্টার ডিজাইনে ছিলাম আমি, আবির। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসবো আর একটা নতুন স্বাদের গল্প নিয়ে। তব তক স্টে টিউনড।